3ds ম্যাক্সে ম্যাটেরিয়াল সেটআপে বিরক্ত? আজ শিখুন টুইন মোশনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সেকেন্ডে রিয়েলিস্টিক রেন্ডার করার উপায়। আপনার আর্কিটেকচারাল বা হাউজিং রিয়েলিস্টিক লুক দিতে চান? তবে দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। আজ আমরা ম্যাটেরিয়ালস দিয়ে ডিজাইনে প্রাণ ফেরাবো। আইটি গুরুতে স্বাগতম। আজ আমরা ম্যাটেরিয়ালসের সেই অ্যাডভান্স সেটিংসগুলো যা আপনার রেন্ডারকে প্রফেশনাল লেভেলে নিয়ে যাবে। আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনি লেটেস্ট আপডেটগুলো সহজে পেতে পারেন এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম, যেখানে আমরা সরাসরি মূল বিষয়ে প্রবেশ করতে যাচ্ছি। আর আমি আপনাদের একটি উপহার দিতে চাই। তো সবার আগে চলুন দেখে নেই উপহারটি কি। আমরা যদি ইম্পোর্ট বাটনে ক্লিক করি এবং ওপেন এ যাই, তাহলে আমরা টুইন মোশনের টিউটোরিয়ালের স্কেচআপ ফাইলটি ডাউনলোড করতে হবে। এটি ওপেন করার পর স্ক্রিনে এখন যেমন ঠিক সেভাবেই আপনাদের সব সেটিংস রাখুন এবং ইম্পোর্টে ক্লিক করুন। এটি আপনার সমস্ত ডেটা প্রসেস করবে এবং আপনাদের সুন্দর বাড়িটি নিয়ে আসবে, যা নিয়ে আমরা মডেলিং করব এবং কাজ করব। এখন আমি ডেসক্রিপশনে গ্রো প্ল্যান্সের ঠিক নিচে এই প্রজেক্টের একটি ড্রপ বক্স লিঙ্ক দিয়ে রাখবো, তাই এটি ডাউনলোড করে নিন এবং টিউটোরিয়ালের সাথে এটাতে কাজ করুন। মূলত এটি করা হয়ে গেলে আমরা গতবারের মতো স্টার্টিং গ্রাউন্ড সিলেক্ট করব। আমরা উপরের দিকের অ্যারোটি সিলেক্ট করব এবং স্টার্টিং গ্রাউন্ডের নিচের দিকে টেনে নামাবো যতক্ষণ না আমাদের পুরো প্রজেক্ট থেকে সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়। পাশাপাশি আমাদের স্পিড পরিবর্তন করে নিব, যাতে আমরা আরেকটু দ্রুত মুভ করতে বা ফ্লাই করতে পারি, কারণ এই প্রজেক্টটি আকারে বেশ বড়। আমাদের আর এই স্টার্টিং বেজের প্রয়োজন নেই, তাই আমি খুব সহজে স্টার্টিং বেজ সিলেক্ট করে ডিলিট বাটনে ক্লিক করব। আপনি যদি চারপাশে ঘুরে এই সুন্দর বাড়িটি দেখেন, তবে দেখবেন এটি সমুদ্রের ধারে ধাপে ধাপে নেমে যাওয়া ভূমির উপর একটি অনন্য ক্যান্টিলিভার ডিজাইনে তৈরি, যা সম্ভবত এই আশেপাশে কোথাও হবে। আমরা যেই বিষয়ে পরে বিস্তারিত জানব। তবে আজকে টিউটোরিয়ালে আমরা এই বাড়িটির ম্যাটেরিয়ালটি বা এর যে উপকরণ নিয়ে কথা বলবো, কিভাবে আমরা এটিকে দৃষ্টিনন্দন করে তুলতে পারি। সবচেয়ে ভালো পদ্ধতি হলো ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। প্রথমে HDRI স্কাই বা আকাশ তৈরি করা এবং আপনি পরিবেশটিকে কেমন দেখতে চান তা বেছে নেওয়া, যাতে করে আমাদের আর ফিরে গিয়ে আকাশের সাথে মানানসই করতে ম্যাটেরিয়াল পরিবর্তন করতে না হয়। তাই ম্যাটেরিয়ালে যাওয়ার আগে আমি HDR স্কাই নিয়ে কাজ করব এবং আপনাকে প্রথমে যা করতে হবে তা হলো কেবল আপনার স্কাই সিলেক্ট করুন এবং আরও একবার স্কাইয়ে যান। এরপর পছন্দটি আপনার জন্য উপলব্ধ যে কোনো আকাশ আপনি বেছে নিতে পারেন। এখানে শত শত অপশন আছে। সাধারণত আমি সকাল এবং বিকালের রোদে পছন্দ করি। আমি মূলত মেঘলা বা পরিষ্কার আকাশ পছন্দ করি। মূল বিল্ডিংটিকে আরও একটু ফুটিয়ে তোলার জন্য আমি গাঢ় সবুজ আকাশ বেশি পছন্দ করি। এবং আপনি যেখানে সেগুলোর উপর দিয়ে মাউস সরাবেন বা অপশন পরিবর্তন করবেন, তখন ডান দিকে ছোট ছবি ভেসে উঠবে এবং আপনি দেখতে পাবেন যে এটি কাঁচের মতো সলিড এবং প্রতিফলিত ম্যাটেরিয়ালের উপর কিভাবে প্রভাব ফেলে। সুতরাং প্রতিটি অপশন আপনার আসল প্রজেক্টের রং পরিবর্তন করবে। এই কারণেই আমি ব্যক্তিগতভাবে পরামর্শ দেই যে প্রথমে আপনার HDRI আকাশটি বেছে নেওয়া গুরুত্বপূর্ণ। এখন সহজে ব্যবহারের জন্য চলুন আগের জায়গায় ফিরে যাই। চলুন একটি মেঘাচ্ছন্ন আকাশ বেছে নেই। আমরা স্কাই 10 সিলেক্ট করি এবং আপনাকে কেবল একবার লেফট ক্লিক করতে হবে, তারপর টেনে আপনার আকাশের উপরে এনে প্রজেক্টে ড্রপ করে ছেড়ে দিতে হবে এবং স্বয়ংক্রিয়ভাবে দৃশ্যটি পরিবর্তন এবং অ্যাডজাস্ট
এবং উল্লেখযোগ্যভাবে আরও সুন্দর করে তুলবে। এখন আপনি যদি সেই আকাশের দিকে বা ওরিয়েন্টেশন সামঞ্জস্য করতে চান তাহলে বিল্ডিংয়ের উপর ছায়া পড়ে, তবে ডান পাশের অ্যাম্বিয়েন্স প্যানেলটি পরিবর্তন হতে দেখবেন এবং আপনাকে যা করতে হবে তা হলো নিচের HDRI স্কাইতে স্ক্রল করে রোটেশন প্যানেলটি সামঞ্জস্য করা। সুতরাং যেভাবে আপনি আপনার বিল্ডিংয়ের উপর ছায়া ফেলতে চান সেভাবে আপনি সহজেই রোটেশন অ্যাডজাস্ট করে নিতে পারেন। ব্যক্তিগতভাবে বলতে গেলে আমি এটা নিয়ে খুব বেশি মাথা ঘামাচ্ছি না, আমি খুব একটা চিন্তিত নই। এটি মূলত আসল পরিবেশ তৈরি করা এবং শুরুতেই রঙের সঠিক ব্যবহার নিশ্চিত করার উপর নির্ভর করে। তো চলুন এগুলো নিয়ে আর চিন্তা না করে বাদ দিই, আমরা অন্য একটি ভিডিওতে এইসব নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা এখন যা করতে চাই তা হলো আমাদের ম্যাটেরিয়ালস প্যালেটে আসা এবং প্রতিটি ধাপ একেবারে পার করা এবং এগুলোকে আরও নিখুঁত করা। তো চলুন আমাদের তালিকা একদম প্রথম ম্যাটেরিয়াল অর্থাৎ গ্লাস দিয়ে শুরু করা যাক। আমরা যদি গ্লাস সিলেক্ট করি তাহলে আমাদের সামনে 100টি ভিন্ন অপশন থাকে এবং আপনারা কোনটি বেছে নেবেন তা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করে। আমি কি ক্লিয়ার গ্লাস চাই যাতে আমি সেটা সরাসরি আমার প্রজেক্টে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারি এবং দূর থেকে আমার বাড়ির ভেতরটা দেখতে পারি। একই সাথে আমি হালকা প্রতিফলিত গ্লাস খুব পছন্দ করি, কারণ এতে যখন আপনার ছবি বা রেন্ডারে কিছু মেঘ থাকে তখন আপনি উল্টো দিকে যা আছে তার রিফ্লেকশন দেখতে পান। ব্যক্তিগতভাবে আমি রিফ্লেকটিভ গ্লাস বেশ এনজয় করি। এখন এই গ্লাসটিকে সত্যি আকর্ষণীয় করে তুলতে আমরা আমাদের রিফ্লেকটিভ গ্লাস ম্যাটেরিয়াল প্যানেলটি ঘুরে দেখব। ডান দিকে প্রতিটি ম্যাটেরিয়ালের জন্য একই রকম কিছু অপশন থাকবে, তাই আমি গ্লাসের জন্য বিস্তারিতভাবে ব্যাখ্যা করব, আর তাহলেই আপনি অন্য সব কিছুর মূল ধারণা পেতে যাবেন। সবার আগে আপনার একটি 3D স্পিয়ার আছে যা দেখতে যে বস্তুটি বাস্তবে কেমন দেখাবে। আপনি এটিকে স্ট্যান্ডার্ড গ্লাসে পরিবর্তন করতে পারেন অথবা রঙিন গ্লাসেও যেতে পারেন, যা এর স্বচ্ছতা পুরোপুরি হারিয়ে ফেলে। এর নিচে আপনি টিন্ট পাবেন। তো আপনি যদি টিন্ট সিলেক্ট করেন তাহলে এটি কালার পিকার ওপেন হবে এবং এই কালার পিকারটি মাঝে মাঝে প্রজেক্টের পেছনে লুকিয়ে যেতে পারে। তাই যদি কোনো সময় আপনি কোনো কিছুতে ক্লিক করতে না পারেন তবে মনে হয় যে টুইন মোশন কাজ করছে না বা হ্যাং হয়ে গেছে, তবে কেবল আপনার উইন্ডোটি এদিক ওদিক সরিয়ে দেখুন কালার পিকারটি খুঁজে পান কিনা। এটি বোঝা খুবই সহজ। এটিকে টেনে আনুন, পরিবর্তন করুন, সামঞ্জস্য করুন। আপনি যদি গাঢ় লাল গ্লাস চান তবে আপনি লাল টিন্ট করা গ্লাসও ব্যবহার করতে পারেন, যদিও সেটা দেখতে জঘন্য লাগবে, তবে সবার পছন্দ আলাদা এবং টুইন মোশন আপনাকে যা খুশি তাই করার সুযোগ করে দেয়। সম্ভবত আপনি কালো, গাঢ় এবং প্রাস্টেন গ্লাস চাইতে পারেন। আপনি যেখানে সামান্য পরিবর্তন করে চমৎকার কালো গ্লাস পেতে পারেন। আপনি ডিটেলস প্যানেল ওপেন করতে পারেন এবং লাইটরুমের মতো স্লাইডারগুলো অ্যাডজাস্ট করতে পারেন, তবে আপাতত আমি সেটি বন্ধ রাখছি। অপাসিটি ঠিক তেমনই হবে যেমনটা আপনি আশা করেন। এটি মূলত গ্লাসের ভিতরে স্বচ্ছতা এর ঘনত্ব আর টিন্টের মতোই। এর নিচে আরও কিছু ছোটখাটো ডিটেলস আছে। আপনি মাস্ক ইনভার্ট করতে পারেন, অপাসিটি ম্যাপ ব্যবহার করতে পারেন এবং আপনার আসল অবজেক্টগুলোকে আরও সূক্ষ্ম এবং বিস্তারিত রূপ দিতে পারেন, তবে আপাতত আমরা এটিকে বেশ সাধারণই রাখছি। এই মুহূর্তে আমরা আপনাদেরকে খুব বেশি তথ্য দিয়ে বিভ্রান্ত করব না। আরও নিচের দিকে গেলে আমরা দেখতে পাবো যদি আমাদের গ্লাস কোনো প্যাটার্নস থাকে। চলুন এটিকে একটি অদ্ভুত ফ্লোরাল স্টিকারে পরিবর্তন করি, যা আশা করি কেউ এমন কোনো ভবনের সামনে পুরো অংশে লাগাবে না। আপনি স্লাইডারের মাধ্যমে এর রোটেশন সামঞ্জস্য করতে পারেন এবং এটি শুধু ওই প্যাটার্নের রোটেশন ছিল। আপনি যদি এটিকে বড় বা ছোট করতে চান তবে এখান থেকে স্কেলও অ্যাডজাস্ট করতে পারেন। এটি সব কিছুর জন্যই প্রযোজ্য, তবে উপরের কোনো প্যাটার্ন দেখালে তা বুঝতে ও আয়ত্ত করতে অনেক বেশি সহজ হয়। আপনি যদি ডিটেলস প্যানেল ওপেন করেন তাহলে আরও কিছু অ্যাডজাস্টমেন্ট পাবেন, যেমন এটিকে শুধু এক্স এক্সিস বা ওয়াই এক্সিসে প্রসারিত করা এবং কেবল ডানে বা বামে অফসেট করা। আপনি যদি প্যাটার্নগুলো একসাথে মেলাতে চান এবং সেগুলোকে মুভ করাতে বা সরাতে চান তবে আপনি সেগুলোকে এমনভাবে অ্যাডজাস্ট করতে পারেন এতে করে একটি
নির্দিষ্ট দিকে তাদের এক ধরনের গতি বা স্পিড থাকে। অবশ্য কোনো স্ট্যাটিক বা স্থির কিছুর জন্য আপনি এটি ব্যবহার করবেন না, তবে অপশনটি আপনার জন্য আছে। যদি আপনি এটিকে একটি আয়না বা মিরর বানাতে চান তবে কেবল মিররটিকে ড্র্যাগ এন্ড ড্রপ করুন, অথবা একেবারে উপরের বাম দিকে থাকা আপনার আসল রিফ্লেকটিভ গ্লাসে ফিরে যান। এটিতে আপনি যতগুলো পরিবর্তন করুন না কেন কোনো সমস্যা নেই, আপনি সবসময় ফিরে আসতে পারবেন এবং আসলটিকে আবার ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারবেন। এখন সবচেয়ে ভালো উপায় হলো এই সবগুলো সেটিংস ঘেঁটে দেখা এবং সেগুলোর সাথে একটু প্লে করা, যাতে বুঝতে পারেন সেগুলো প্রজেক্ট ও ম্যাটেরিয়ালের উপর তেমন কোনো প্রভাব ফেলছে কিনা। এবং ব্যক্তিগতভাবে আমার কাছে ডিটেলসগুলো আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলতে কী করা যেতে পারে। গ্লাস খুব একটা খারাপ ম্যাটেরিয়াল নয়, এটি এমন একটা অবজেক্ট যা শুরু থেকেই বেশ ভালো দেখায়, তাই আপাতত আমি এটিকে কেবল রিফ্লেকটিভ গ্লাস হিসাবেই রেখে দিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করছি। আপনাদের ম্যাটেরিয়ালসে ফিরে গিয়ে আমরা এখন আমাদের মেটাল বা অবজেক্টগুলোর দিকে নজর দিতে পারি। ব্যক্তিগতভাবে আমার জন্য এক্ষেত্রে জানালার ফ্রেমগুলো কোনো না কোনো ধরনের মেটালের হবে। আমরা কি খুঁজছি তার উপর ভিত্তি করে এগুলো ব্রাস্ট অ্যালুমিনিয়াম, হয়তো ম্যাট ক্রোম বা এমনকি হ্যামার্ড কপার ফিনিশের হতে পারে। যেহেতু এটি সমুদ্রের উপকূলে তাই এটি গ্যালভানাইজ স্টিলও হতে পারে। সুতরাং আমি যদি এমন কিছু চাই তবে শুধু ড্র্যাগ এন্ড ড্রপ জানালার ফ্রেমে ড্রপ করে দিব, তবে এটি নিশ্চিতভাবে চাই না যে এটি গ্যালভানাইজ স্টিল হোক। চলুন আবার স্ক্রল করে উপরে যাই এবং আমাদের ম্যাট ক্রোমটি নিই এবং সেটি আমাদের অ্যালুমিনিয়াম ফ্রেমের উপর ড্র্যাগ এন্ড ড্রপ করি। আবার স্ক্রল করে আমাদের কালারে ফিরে যাই, কালার প্যালেট সিলেক্ট করি, তারপর অ্যাডজাস্ট করি। সুতরাং কেবল নিচের দিকে ড্র্যাগ করলেই একটি ধূসর থেকে কালো হয়ে যাবে। এরপর উপরে প্রেস করুন। কাছ থেকে দেখলে বুঝতে পারবেন এখানে খুব বেশি কিছু পরিবর্তন হচ্ছে না। এটি তুলনামূলকভাবে রাফ বা অমসৃণ। এটি খুব বেশি মসৃণ নয়, এটি মোটামুটি মাঝারি অবস্থায় রয়েছে, কারণ রাফনেস 50-তে আছে। তাই আমি যদি এটিকে ড্র্যাগ করে শূন্যে নামিয়ে আনি তাহলে আমরা বেশ কিছু চকচকে ভাব পাবো। এই জানালার ফ্রেমগুলোতে বেশ ভালোভাবেই রিফ্লেকশন দেখা যাবে। আপনি এটিই চান নাকি এটিকে ভিন্ন রকম দেখতে চান তা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে। তাই আমি সহজেই এটিকে আবার অ্যাডজাস্ট করে বাড়িয়ে মাঝামাঝি 50-তে নিয়ে আসতে পারি। এখন এই মডেলটিতে কিছু গ্লিচ বা প্রবলেমস আছে এবং আমি তার জন্য ক্ষমা চাইছি, তবে এটি একটি দ্রুত তৈরি করা মডেল ছিল যাতে আপনাদের ফ্রি এমন কিছু দিতে পারি যা দিয়ে আপনারা আসলেই টুইন মোশন শিখতে পারেন। সুতরাং মডেল যখনই এ ধরনের গ্লিচ থাকবে তার মানে হলো মূলত দুটি ম্যাটেরিয়াল একে অপরের উপরে ওভারল্যাপ করছে। আমি যদি ঠিক সেই অবজেক্টটি সিলেক্ট করি তবে এটি সম্ভবত আপনাকে খুব সামান্য একটি সরানোর সুযোগ দিবে। তাই আমি যদি সেটি সিলেক্ট করে -0.1 দিই এবং ওকে প্রেস করি, তারপর আবার ভিতরে যাই, তাহলে সেটি অদৃশ্য হয়ে যাবে, কারণ আমার ম্যাটেরিয়ালগুলো আর ওভারল্যাপ করছে না। এখন টুইন মোশনে আমার জানালার ফ্রেমগুলোর দিকে লক্ষ্য করে দেখবেন সেটি কালো রঙের টুইন মোশনে স্বয়ংক্রিয়ভাবে আমার ছাদের সাথে যুক্ত হয়ে গেছে। আপনার বেজ মডেলে থাকা যে কোনো রঙের ক্ষেত্রে আপনি যেখান থেকে এটি ইম্পোর্ট করে থাকুন না কেন, সেটা স্কেচআপ, অটোক্যাড বা 3ds Max অন্য যাই হোক না কেন, আপনাকে বুঝতে হবে যে এটি রঙগুলোকে একসাথে লিঙ্ক বা যুক্ত করে ফেলবে। তাই এই জানালার ফ্লোর কালো বা ছাদ কালো হওয়ায় আমি জানালার ফ্রেমে কোনো পরিবর্তন করলে সেটি স্বয়ংক্রিয়ভাবে ছাদেও পরিবর্তন হয়ে যাবে। এখানে যেহেতু আমি সেই জানালার ফ্রেম থেকে আনক্লিক করে ফেলেছি, আপনি হয়তো ভাবতে পারেন ওহ না, আমি এখন সেখানে কিভাবে ফিরে যাব। ঠিক আছে, আপনি যদি একেবারে উপরে আসেন তবে আইড্রপার টুলটি দেখতে পারেন। এটি আমাদের ম্যাটেরিয়াল পিক আপ করে থাকে। কেবল যে কোনো কিছুর উপর এটি টেনে নিয়ে লেফট ক্লিক করলেই আপনি যে ম্যাটেরিয়াল খুঁজছেন তা ওপেন হয়ে যাবে। এই ম্যাট ক্রোমের ক্ষেত্রেও একই কথা, ছাদের ক্ষেত্রেও তাই এখন আমি যদি স্লাইডারটি অ্যাডজাস্ট করি তবে আপনি দেখতে পাবেন যে জানালার ফ্রেমের সাথে তাল মিলিয়ে ছাদেরও পরিবর্তন হচ্ছে, কিন্তু ক্যান্সেল প্রেস করলে সেটি ঠিক আমি যেভাবে চাই সেভাবে আগের অবস্থায় ফিরে যাবে এবং আমরা এই ডিজাইন ও ম্যাটেরিয়ালস নিয়ে আমাদের কাজ চালিয়ে যেতে পারি। আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনি
লেটেস্ট সাবজেক্টগুলো সহজে পেতে পারেন এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, বাইরের দিকে কংক্রিটটিকে একটি কংক্রিট প্যানেল হিসাবে দেখানো হয়েছে, তবে বাস্তবে এটি সম্ভবত তেমন হবে না। এটি খুব সম্ভবত এক ধরনের মসৃণ কংক্রিট ফিনিশের হবে। এতে কংক্রিট প্যানেলের লাইনগুলো থাকবে না, বা থাকলেও এত বেশি পরিমাণ থাকবে না। তাই আমরা যদি আমাদের মেইন লাইব্রেরিতে ফিরে আসি এবং মেগা স্ক্যানে প্রবেশ করি, তবে এবার একটু ভিন্ন ম্যাটেরিয়ালের জন্য আমরা সারফেসে যাব এবং বাম দিকের কংক্রিট না পাওয়া পর্যন্ত স্ক্রল করব। মেগা স্ক্যানসে আমাদের জন্য আরও বাড়তি অনেক অপশনস আছে, তাই আমরা এগুলো ঘেঁটে দেখতে পারি এবং আমরা যা বোঝাতে চাইছি তার জন্য সবচেয়ে ভালো জিনিস খুঁজে বের করার চেষ্টা করতে পারি। আমরা যদি স্ল্যাব টুল দিয়ে শুরু করি, তবে আমরা সব অপশন স্ক্রল করে দেখতে পারি এবং আমাদের সত্যি পছন্দের কোনো কিছু আছে কি না তা দেখতে পারি। এক্ষেত্রে এ ধরনের একটি কাস্টিং সিটু কংক্রিট বেশ ভালো হতে পারে। আমি হতে পারে বলছি কারণ প্রতিটি ম্যাটেরিয়ালেই একটু আলাদা হয়। তাই আমরা যদি সেটি ছোট ডাউনলোড অ্যারোতে ক্লিক করি, তবে আমরা এটিকে আমাদের কম্পিউটারে ডাউনলোড করতে দিতে পারি। তারপর রাইট ক্লিক করে ছেড়ে দেওয়ার আগে এটিকে টেনে প্রয়োজনে প্রজেক্টের উপর আনতে পারি। আপনি একটি বিষয় লক্ষ্য করবেন যে মেগা স্ক্যানসের সমস্ত ম্যাটেরিয়াল ও অবজেক্ট সাদা হয়ে আসবে এবং কিছুক্ষণ থেমে থাকবে। এর কারণ হলো এগুলো আপনার সিস্টেমে প্রথমবারের মতো ডাউনলোড হচ্ছে। তাই এখন আমি যদি এটি ছেড়ে দিই, তাহলে অবজেক্ট তৈরি হবে এবং আমরা এক ধরনের ফর্মওয়ার্ক দেখতে পাবো। এখন এই পরিস্থিতিতে রোটেশন বা ঘোরানোর খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, কারণ আমাদের এটিকে ঘোরাতে হবে যাতে এটি এর সাথে পুরোপুরি মিলে যায়। কিন্তু এখন আমার নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছে, কারণ আমার মডেলটি বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল বা কোণ আছে। তাই সেটি ফোম বোর্ড কংক্রিট মূল মডেলে ফিরে না গিয়ে এই প্রজেক্টের সাথে একদমই মানানসই হবে না। তাই আমরা যদি ফিরে আসি, চলুন স্মুথে যাই এবং এটি সুন্দর কংক্রিট খুঁজে বের করার চেষ্টা করি। চলুন এই কংক্রিট ফ্লোর এবং সম্ভবত আরও একটি ডাউনলোড করি। চলুন স্মুথ কংক্রিট ওয়াল, কংক্রিট সাইড ওয়ার্ক এ যাই এবং আমাদের জন্য সবচেয়ে ভালো অপশন কোনটি তা পরীক্ষা করার জন্য কেবল কয়েকটি ডাউনলোড করে নেই। তো চলুন কংক্রিট সাইড ওয়ার্ক ড্রাগ এন্ড ড্রপ করা শুরু করা যাক এবং রিলিজ করলে দেখতে পাবেন এটি বেশ গ্র্যাঞ্জি বা কিছুটা ময়লাটে। এটি কিছুটা গ্র্যানি, তবে এর কংক্রিটের রং খুব একটা খারাপ না। তাই আমি অন্য অপশনগুলো স্ক্রল করে দেখার সময় এটিকে সম্ভাব্য একটি পছন্দ হিসাবে রেখে দিচ্ছি। স্মুথ বা মসৃণ কংক্রিট আমার কাছে নিশ্চিতভাবে খুব সাদামাটা বা বোরিং লাগছে। তবে আমি যা করতে পারি তা হলো একটি গ্র্যানি কিছুটা বাড়িয়ে দেওয়া, যা মূলত আসলে ম্যাটেরিয়ালের বয়সের ছাপ বা পুরনো হয়ে যাওয়া ভাব তৈরি করে। এটি আমাকে ঠিক যেমন লুক বা রূপ আমি খুঁজছি তা এনে দিবে এবং সুতরাং আমার মতে এই মডেলের জন্য সত্যি বেশ চমৎকার। এরপর আমি লুমিনিসিটি বা উজ্জ্বলতা কমিয়ে দিতে পারি এবং এটিকে কিছুটা গাঢ় ও কিছুটা হালকা কিংবা আরেকটু উজ্জ্বল করে তুলবে। জুম আউট করে আমরা দেখতে পারি যে সেটি দূর থেকে বিল্ডিংয়ে কেমন দেখাচ্ছে। এখন এই গ্যারেজটি সরিয়ে ফেলতে পারলে, এই মডেলের অন্য কোথাও স্থানান্তর করা হতে পারলে তা নিশ্চিতভাবে অসাধারণ হতো, কিন্তু এই ডিজাইন অন্য কোথাও এটি ঠিক মানানসই হচ্ছিল না। তবে আপনি যদি এটি ডিলিট করতে বা মুছে ফেলতে চান, তবে আপনি একের পর এক অবজেক্ট সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করতে পারেন যতক্ষণ না এটি আপনার মনের মতো করে মোছা যায়। এখন আমি এইসব আন্ডু বা বাতিল করে আগের অবস্থায় ফিরে যাব, কারণ আলোচনার খাতিরে এই টিউটোরিয়ালের জন্য আমি এই গ্যারেজটি রেখে দিতে চাই। তাই আমরা এটিকে সেখানেই রেখে দিব। তবে আপনি চাইলে এটি পুরোটা ডিলিট করে দিতে পারেন যদি আপনি এটিকে স্থাপত্যের দিক থেকে আরো বেশি আকর্ষণীয় করে তুলতে চান। এখন আপাতত এই কংক্রিটটি নিয়ে মোটামুটি স্যাটিসফাইড এবং আমরা কাজ এগিয়ে নেওয়ার সাথে সাথে আমি এটিকে নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারবো, অথবা আমি সহজেই আমার সাইড ওয়ার্কে ফিরে যেতে পারি, আমার স্কেল কমাতে বা বাড়াতে পারি যাতে এটি কিছুটা ভিন্ন রকম দেখায়। সাইড ওয়ার্কের জন্য এটি সম্ভবত একটু বেশি হিজিবিজি হয়ে যাচ্ছে, তাই আমি এটাকে বেশ স্মুথ কংক্রিট হিসাবে রেখে
দেব আর সাথে গ্র্যান্জ অথবা সেটিংসকে কিছুটা পরিবর্তন করে দেব এবং এই তো হয়ে গেল। এখন আমাদের একটি কংক্রিট ফেসিয়া ডিজাইন আছে যা মূলত যে কোনো অ্যাঙ্গেল বা কোণ থেকে একটু দারুণ সুন্দর রেন্ডার তৈরি করবে। এটি দেখার পর আমরা যদি ফ্লাই করে আবার বাড়ির ভিতরে যেতে চাই তবে আমরা কেবল সেখানে ক্লিক করতে পারি। আমি আবারও আমাদের পেডিস্ট্রিয়ান মোডে যাব এবং আমাদের পেডিস্ট্রিয়ান মোডে নিয়ে আসবে। আমরা যখন আরো কঠিন বা সলিড অবজেক্টের ভিতর দিয়ে হাঁটতে পারি না, যা সত্যি বেশ হতাশাজনক। সুতরাং যতক্ষণ না আপনি সবকিছু ঠিকঠাক সেট আপ করছেন ততক্ষণ পেডিস্ট্রিয়ান মোডে আপনার জন্য ঠিকঠাক কাজ করবে না। তবে আপনার কাছে হাঁটা চলাফেরার জন্য একটু দারুণ পথ থাকবে। তাই আমরা আবার ড্রোন মোডে ফিরে যাই এবং ফ্লাই করে আমাদের বাড়ির ভিতরে প্রবেশ করি। এখন আবার পেডিস্ট্রিয়ান মোডে ফিরে আসি, তবে আমরা আমাদের বাড়ির চারপাশে স্বাধীনভাবে হাঁটাহাঁটি করতে পারবো। চলুন আমাদের স্পিড বা গতি কমিয়ে 3 বা 4-এ নিয়ে আসি, যাতে আমরা আমাদের বাড়ির চারপাশে হাঁটতে পারি এবং দেয়ালগুলোর সাথে ধাক্কা খেতে পারি। ড্রোন মোডে ফিরে না যাওয়া পর্যন্ত আমরা দরজা দিয়ে প্রবেশ করতে পারবো না। তবে আমরা এই মূলত স্পেস বা জায়গাতে কি হচ্ছে তা এমনভাবে দেখতে পারি যেন আমরা সত্যি এখানে থাকি। আর আপনি যদি ভিতরের ম্যাটেরিয়ালগুলো নিয়ে ঘাটাঘাটি করতে চান তবে আপনি অনায়াসেই তা করতে পারেন। যেমন এই পাথরটির কথা বলা যায়, এতে সামান্য কাজ করা প্রয়োজন এবং আরেকটু যত্নের দরকার। তাই আমরা যদি আমাদের মেগা স্পেন সারফেসে ফিরে যাই এবং মার্বেল এ প্রবেশ করি, চলুন যাওয়া যাক। পলিশড মার্বেল সিলেক্ট করে দেখি এই দারুণ সব পলিশড করা মার্বেলের মধ্যে আমাদের জন্য কি কি অপশনস আছে। আমাদের জন্য এখানে অনেক অপশনস আছে। এটি দেখতে অনেকটা পাথরটির মতোই, তবে সম্ভবত এটি আরো সুন্দর দেখাবে। কেবল ড্র্যাগ এন্ড ড্রপ করুন এবং ছেড়ে দিন এবং এই তো হয়ে গেল। আমাদের কাছে এখন একটি মার্বেল পাথরের টপ আছে যা পুরোটা জুড়েই বলতে গেলে সম্পূর্ণ নিখুঁত এবং এটি খুব সুন্দর একটি টেক্সচার যা আমাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করতে পারি। ধরুন আমরা একটু বেশি গাঢ় এবং একটু হালকা করতে চাই, এগুলো নিয়ে কাজ করব। ঘাটাঘাটি করা বা অ্যাডজাস্ট করার সব অপশনই আমাদের কাছে আছে। আপনি যদি সুন্দর একটি গোলাপি আইল্যান্ড বেঞ্চটপ চান তবে কয়েক সেকেন্ডের মধ্যেই তা তৈরি করে ফেলতে পারেন। তবে এখন আমি এটিকে আন্ডু করছি। আমি এটাকে বেশ সাধারণ এবং সাদা মাটেই রাখতে চাই। আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনি লেটেস্ট আপডেটগুলো সহজে পেতে পারেন এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, আবার ড্রোন মোডে ফিরে যাচ্ছি, ফ্লাই করে বাইরের দিকে চলে আসছি। ম্যাটেরিয়ালগুলো কেবল বাড়ির জন্যই নয়, এগুলো আমাদের চারপাশের পরিবেশের জন্য। তো চলুন আবার লাইব্রেরিতে ফিরে যাই। চলুন ম্যাটেরিয়ালসে ফিরে গিয়ে গ্রাউন্ড বা মাটি সিলেক্ট করি। ল্যান্ডস্কেপ ডিজাইনে ঢোকার আগে যা নিয়ে আমার অন্য একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আমরা সব কিছুতে একটি বেজ লেয়ার বা প্রাথমিক স্তর দিতে চাই, যাতে এর উপর ভিত্তি করে আমরা বাকি কাজ করতে পারি। আমরা যদি নেচার বা প্রকৃতিতে যাই তবে সেখানে ভিন্ন ধরনের মাটি, ধুলা, বালি এবং আরও নানা টুকিটাকি জিনিস পাবো। যেমন আমি গ্রাস পাইপ বা ঘাস পাঁচ নিতে পারি, ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারি এবং এখন আমার বাড়ির নিচে নতুন ঘাস চলে এসছে। নিচের এই বালিটির ক্ষেত্রে আমরা হয়তো পাটা মাটি চাইতে পারি অথবা মরুভূমির বালি চাইতে পারি, হতে পারে সমুদ্র সৈকতের মতো কোনো কিছু। আমাদের মনে অসংখ্য অপশনস আছে যা আমরা বেছে নিতে পারি। তবে আপাতত চলুন কিছু মরুভূমির বালি নিয়ে আসি এবং ড্রপ করি, দেখি এটা কেমন দেখায়। এমন কিছু অ্যাঙ্গেল থেকে দেখলে আপনি মরুভূমির বালির সুন্দর উঁচু নিচু ঢেউ এবং পিকস অ্যান্ড ভ্যালিস দেখতে পাবেন, যা আমরা আমাদের রেন্ডারের উদ্দেশ্য অনুযায়ী স্কেল করতে বা বাড়াতে পারবো। বালি এমন একটি জিনিস যেখানে প্রচুর উঁচু নিচু ঢেউ থাকে, তাই রোদেও এর প্রভাব পড়ে। আর এইটি 2D টেক্সচার দিয়ে একটু ফুটিয়ে তোলা বেশ চ্যালেঞ্জিং। তাই আমরা যদি এর গ্র্যান্স বাড়িয়ে দিই তবে আমরা আরো অনেক বেশি গাঢ় ছোপ দেখতে শুরু করব। এর আর্দ্রতা বা ময়েশ্চার আরো অনেক পরিবর্তন দেখতে পাবো। এতে এটি দেখতে আরো কিছুটা বাস্তবসম্মত মনে হবে। আমরা এটিকে খুব বেশি ময়লা বা অন্ধকার দেখতে চাই না, তাই হয়তো 50% এর আশেপাশে আমরা রাখবো। আরো লুমেন্স এবং উজ্জ্বলতা কমিয়ে দিতে পারি এবং রাফনেস বাড়িয়ে দিতে পারি, ফলে এটি খুব রাফ
বা অমসৃণ টেক্সচারে পরিণত হবে। এখন ধরুন আমরা এই ম্যাটেরিয়ালটি পরিবেশের বাকি অংশের উপরও ব্যবহার করতে চাই। আমরা কেবল ম্যাটেরিয়াল পিক সিলেক্ট করতে পারি, যে ম্যাটেরিয়ালটি ব্যবহার করতে চাই তা বেছে নিতে পারি এবং প্যালেট থেকে বারবার ড্র্যাগ এন্ড ড্রপ করার চেষ্টা না করে আমরা আমাদের ডেজার্ট স্যান্ড বা মরুভূমির বালির ধারে ড্র্যাগ করে পুরো পরিবেশটার উপর ড্রপ করতে পারি। আর এটি বাকি অংশের জন্য ঠিক একই ম্যাটেরিয়াল তৈরি করে, তবে আমি আসলে সেটি চাই না। আমার মনে হয় ব্যাকগ্রাউন্ডটি কোনো ধরনের গ্রাস, লতা পাতা, সম্ভবত শ্যাওলাযুক্ত মাটি হলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তাই আরেকটু গাঢ় এবং আরেকটু সবুজ রঙের কিছুটা হলে দারুণ হতো। আমি জানি যে এখানে অনেকগুলো গাছ থাকতে পারে। এই প্রজেক্টের পেছনের অংশটি মূলত একটি জঙ্গল। আমি শুধু ফরেস্ট গ্রাউন্ড ডার্ট বা জঙ্গলের মাটি, হয়তো কিছু ক্যাবস্টোন বা পাথর অথবা কিছু গ্রাউন্ড প্ল্যান্ট কভার বা নিচু গাছ নিয়ে আসব। ড্র্যাগ করে ড্রপ করব, আমার স্কেল বাড়িয়ে নেব এবং নিশ্চিত করব যেন গাছ থেকে দেখতে এটি মোটামুটি ভালো লাগে। এরপর যখন আমাদের সব গাছপালা লাগানো এবং যুক্ত করার সময় আসবে, তখন আমি সহজেই সেখানে কিছু সুন্দর গাছপালা বসিয়ে দিতে পারবো। সবশেষে আমাদের গ্রাউন্ড বা মাটি এবং মানুষের তৈরি অবজেক্ট অথবা বস্তুগুলোর পালা। যেমন শুরুতে বলা যায় যে এই রাস্তার ম্যাটেরিয়ালটি ভুল। আমরা চাই এটি সুন্দর একটি অ্যাসফল্ট বা পিচ ডালা রাস্তা হোক। কেবল অ্যাসফল্টটি ড্র্যাগ করে ড্রপ করে নিন আর কাজ শেষ। আমরা এটিকে শুধু কিছুটা গাঢ় করে নিতে পারি, একটু নোংরা ভাব আনতে পারি, তাহলে এটিকে দেখতে একটু বাস্তবসম্মত মনে হয়। এখন সাধারণ অর্থে আপনি যদি খুব নিখুঁত কোনো রেন্ডার তৈরি করতেন, তবে আপনি আমার লাইব্রেরিতে মেগা স্পেন সারফেসগুলোতে ফিরে গিয়ে একদম নিচে অ্যাসফল্ট পর্যন্ত স্ক্রল করতে পারতেন এবং এমন একটি রাফ বা অমসৃণ স্পট খুঁজে নিতে পারতেন যা দেখতে আরো বেশি আকর্ষণীয়। এমনকি আপনি এমন একটি অ্যাসফল্টও পেতে পারেন যেটি আগে থেকেই রাস্তার লাইন বা দাগ দেয়া আছে, কিন্তু যেহেতু এই রাস্তাটির আকার পরিবর্তন হচ্ছে এবং এঁকে বেঁকে যাচ্ছে, তাই এটি কেবল একটানা সোজা রাস্তা নয়। আমি যদি এখানে রাফ বা অমসৃণ লাইনের মার্কিং এ ড্র্যাগ করি, তবে একটি দেখতে খুব এলোমেলো টেক্সচার হয়ে যাবে। এখন আমি চট করে এই বিষয়টি উল্লেখ করতে চাই, তা হলো ম্যাটেরিয়াল লিঙ্কিং। আমি এটিকে পরিবর্তন করে গার্ডেন বেড বা বাগানের মতো বেড কভার, এটি ভিতর থেকে থাকা আমার আসল গার্ডেন বেডটিকে পরিবর্তন করে ফেলেছে। তাই আমি যদি আবার গ্রাউন্ডে বা নেচারে ফিরে যাই এবং সেটিকে পরিবর্তন করে ফরেস্ট কভার করে দেই, তবে এটি দেখতে আরো বেশি মাটি এবং মালচে জাতীয় ম্যাটেরিয়ালের মতো লাগবে। আমরা যদি এটিকে আরো এক ধাপ এগিয়ে নিতে চাই এবং কাস্টম ম্যাটেরিয়াল আরো গভীরে যেতে চাই, তবে আমরা একেবারে নিচে আমাদের ম্যাটেরিয়ালসের ডক এ আসতে পারি এবং এমন একটি ম্যাটেরিয়াল খুঁজে নিতে পারি যা আমাদের সত্যি খুব পছন্দ। ধরুন আমাদের এই ফরেস্ট গ্রাউন্ডটি পছন্দ হয়েছে, কিন্তু আমরা অনলাইনে আরো ভালো কিছু খুঁজতে চাই বা আমাদের নিচের টেক্সচার তৈরি করতে চাই। ঠিক আছে, সবার আগে আমাদের যা করতে হবে তা হলো রাইট ক্লিক করা। আমরা এটিকে ডুপ্লিকেট করতে চাই এবং ম্যাটেরিয়ালটির নাম পরিবর্তন করে রিনেম করতে পারি। চলুন এর নাম পরিবর্তন করে আর্ট টিউটোরিয়াল রাখি এবং এন্টার করি। এখন যদি আর্ট টিউটোরিয়াল সিলেক্ট করি, তবে আমরা এটিকে আরো সুন্দর করতে বিভিন্ন জিনিস অ্যাডজাস্ট করতে পারবো। চলুন বিস্তারিত অপশনগুলোতে যাওয়া যাক। আমরা যদি ওই মেনুটি ড্রপ ডাউন করি, তবে আপনি একটি টেক্সচার এমবেডেড ইমেজ দেখতে পাবেন। ইন্টারনেটে এরকম অসংখ্য ভিন্ন ভিন্ন টেক্সচারের ওয়েবসাইট আছে, তাই আপনার যা খুশি তা নির্ধারিত বা নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন। তবে তুলনামূলকভাবে অপশনগুলোর জন্য আপনাকে টাকা খরচ করতে হবে, অথবা আপনি গুগল করে খুঁজে নিতে কাস্টম টেক্সচার তৈরি করার চেষ্টা করতে পারেন। এই টিউটোরিয়ালের জন্য চলুন গুগল সিমলেস টেক্সচার লিখে সার্চ দেই, যাতে আপনার টেক্সচারগুলো কোনো এলোমেলো জোড়া বা অদ্ভুত অবজেক্ট ছাড়াই নিখুঁতভাবে মিলে যায় এবং আপনার পছন্দ মতো কিছু একটা খুঁজে বের করুন। এটি আক্ষরিক অর্থে বিনামূল্যে পাওয়া যায় এবং এর জন্য যে কোনো কিছুই হতে পারে। তাই আপনি যদি রয়্যালটি ফ্রি লিখে সার্চ করেন, তবে এটিকে আপনাকে বেছে নেওয়াটার জন্য আরো কিছু ছবি দেবে। সেগুলো নিয়ে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন যে তাতে কোনো
কপিরাইট নেই। এখন আপনার কাজের জন্য চলুন এদের মধ্য থেকে যে কোনো একটা নিয়ে নেই। এটি একটি রয়্যালটি ফ্রি ছবি বলে মনে হচ্ছে। আমি এটি নিয়ে খুব বেশি গভীরে যাচ্ছি না, যদিও এটিকে জলছাপ বা ওয়াটারমার্ক দেওয়া আছে বলে মনে হচ্ছে, তাই আমি বলবো না যে এটি আসলে একেবারে ফ্রি বা বিনামূল্যের। আমি বলবো আপনি যদি এটিকে কমার্শিয়ালি ব্যবহার করতে চান আপনাকে এর জন্য টাকা দিতে হবে। তাই চলুন আলোচনার খাতিরে এই ফাটামাটি ছবিটি বেছে নিই। রাইট ক্লিক করে ডাউনলোড সেভ করে নিব এবং সেটি বন্ধ করে দিব। আমাদের টুইন মোশন টিউটোরিয়ালে ফিরে যাব এবং আমাদের টেক্সচারে ক্লিক করুন এবং আপনার ডাউনলোড ফোল্ডারটি থেকে সেটি ওপেন করুন। আপনি সেখানে ম্যাটেরিয়ালটি পেয়ে যাবেন, তাই কেবল আবার ওপেন প্রেস করুন। আপনি দেখতে পাবেন যে একটি ছোট্ট 3D গ্লোবটি টেক্সচারের সাথে পরিবর্তন হয়ে গেছে। আমরা যদি এটিকে আমাদের বালির উপর ড্র্যাগ এন্ড ড্রপ করতে চাই এবং জুম ইন করে একটি অবিশ্বাস্য টেক্সচার সারফেস বা পৃষ্ঠ দেখতে চাই, আপনি নিজের ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন। তবে কেবল এর স্কেল বাড়িয়ে দিন, আপনি এতে ফাটল বা গর্ত এবং নানা পরিবর্তন দেখতে পাবেন। এর গ্র্যাঞ্জ বাড়িয়ে দিন, এটি ময়লা বা নোংরা হয়ে যাবে। এখন মনে হবে যেন আপনি একেবারে আসল কোনো মরুভূমির মাঝখানে আছেন। তাই আপনি যদি অনলাইনে বা টুইন মোশন লাইব্রেরিতে আপনার পছন্দ মতো কোনো ম্যাটেরিয়াল খুঁজে না পান, তবে আপনি সবসময় নির্দ্বিধায় আপনার নিজের ম্যাটেরিয়াল তৈরি করে নিতে পারেন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।